দেখো, আমরা যেটুকু বলতেছিলাম যে আমাদের হচ্ছে কমন এমিটর সার্কিটের পিএনপি, ওটা দেখলাম, আর হচ্ছে এনপিএনটা দেখলাম। এবার আসি হচ্ছে আমরা কমন বেস সার্কিটে। আচ্ছা, তাহলে এবার চিন্তা করি যে কমন বেস সার্কিটে জিনিসটা আসলে কেমন হবে, আমরা এখান থেকে একটু ইমাজিন করা ট্রাই। তো কমন বেস যদি হয় তাহলে এই বিটারে কই থাকা লাগবে, এই যে মাঝখানে থাকা লাগবে, মানে ই এর জায়গায় থাকা লাগবে। তাহলে চিন্তা করো তো, এই বিটারে আমি যদি ই এর জায়গায় যদি নিয়ে আসি, তাহলে আমার যে ভি ফরমেশন যেটা হয়েছে না, যে ভি আকৃতি, ওই ভিটা আসলে কেমন হয়ে যাবে তখন। এই যে মানে এখানের যে প্রান্তটা আছে, এটা কই কই এখানে চলে আসবে কিন্তু। মানে ফরমেশনটা হবে তখন এরকম। ভালো করে খেয়াল করো, এই যে বেজ বেজ যেটা, সেটা তো আমি এবার এখানে নিয়ে আসলাম, যে মাঝখানে নিয়ে আসলাম, কারণ কমন বেজ সার্কিট করতেছি। তাহলে বেজ অংশ এখানে চলে আসলো। তাহলে এবার ভি শেপের ফরমেশন তাহলে কেমন আসবে, এই যে এরকম আসবে কিন্তু তখন ভি শেপের ফরমেশনটা। কারণ বেস কিন্তু থাকে এই যে ভি এর যে এখানে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে কিন্তু থাকে হচ্ছে বেসটা। এই যে আগেরটার মধ্যে কিন্তু ছিল এই যে এখানে কিন্তু বেসটা থাকতো। তো এবার যেহেতু আমরা কমন বেস নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহলে বিটারে কিন্তু এবার ই এর জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে বিটা কিন্তু এখানে নিয়ে আসলাম। আর বাকি সাইড গুলো হচ্ছে আমি ফিল আপ করে দিই আগের মতোই, সবকিছু আগের মতো। তুমি একটা বুঝতে পারলে বাকি পাঁচটা ইজিলি বুঝতে পারবে। এই যে এখানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে ইয়াটা দিয়ে দিলাম, যে ইনপুট যে রোধ, আর এখানে ধরো ইনপুট সিগন্যালটা দিলাম। আর নিচে হচ্ছে আমরা ব্যাটারির জন্য একটু জায়গা রাখলাম এখানে। আর হচ্ছে এটা কানেক্ট করে দিলাম। আর আউটপুটেও হচ্ছে আমরা ব্যাটারির জন্য কিছু জায়গা রাখলাম। এখানে হচ্ছে লোড রেজিস্ট্যান্সের জন্য জায়গা রাখলাম, এটা। এই যে হইলো এটা একটু পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে আমরা একটা রোদ দিয়ে দিলাম, এখানে হচ্ছে একটা রোদ দিলাম। আচ্ছা, এটারে বলবো কি আর আউটপুট। আর আউটপুট, আর এটারে বলবো হচ্ছে এখানে আর ইনপুট। আর এখানে হচ্ছে আমরা একটা ইনপুট সিগন্যাল দিলাম, বা হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স দিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে এখানে ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যাল। আচ্ছা, দিলাম একটু পর্যন্ত। আর বাকি আছে কি কি, এবার হচ্ছে আমরা ওই যে ওই জিনিসগুলো লিখে ফেলি এখানে যা যা দরকারি। যেমন বেজ অংশ হচ্ছে এবার আছে মাঝখানে, তাহলে এটা হবে হচ্ছে ইমিটর অংশ, আর এটা হবে হচ্ছে এখানে কালেক্টর অংশ। পি এন পি, তাহলে পি বসবে এখানে, এন বসবে এখানে, পি বসবে হচ্ছে এখানে। তারপর ট্রিক্স কি ছিল, কারেন্টের ডাইরেকশন কিভাবে দিতাম। বেজ ইমিটর অংশে পি থেকে এন এর দিকে, বেজ ইমিটর অংশে পি থেকে এন এর দিকে, এই যে পি থেকে এন এর দিকে বেজ ইমিটর অংশে, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তো এটা কার কারেন্টের ডাইরেকশন হলো, আমার ওই যে আই এর ডিরেকশনটা কিন্তু দিলাম, এই যে আই এর ডিরেকশন কিন্তু এদিক বরাবর। তো বাকি দুইটা ডিরেকশন কিন্তু আমি ইজিলি দিতে পারবো, কারণ আইটাই কিন্তু আমার আইসি আর আইবি হিসেবে ভাগ হয়। তার মানে আইবি ডিরেকশন কোন দিক বরাবর হবে, এই যে এই দিক বরাবর হবে হচ্ছে আমার আইবি ডিরেকশন। আর আইসি ডিরেকশন কোন দিক বরাবর হবে, এই যে এই দিক বরাবর হবে হচ্ছে আমার আইসি ডিরেকশন। এই যে আইইটা আসলো, আইই আইসে দুই ভাগে ভাগ হয়ে গেলে, একটা আইবি আর একটা হচ্ছে আইসি। তো এবার এখানে লিখে ফেলি, তাই এটা হচ্ছে আমার এখানে আইবি ডিরেকশন, আর এটা হচ্ছে এখানে আইই এর ডিরেকশন, আর এটা হচ্ছে এখানে আইসি ডিরেকশন। তো এবার আমার কাজ কি, ব্যাটারি সিম্বলটা দেয়া। ব্যাটারি সিম্বল কিভাবে দেই, তো ব্যাটারি সিম্বল দেওয়ার জন্য আইইটা যেহেতু এখানে আসতেছে, বা এই যে এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছিল, তাহলে পজিটিভ প্রান্ত হবে এখানে, নেগেটিভ প্রান্ত হবে এখানে। কারণ এখান থেকে কিন্তু হচ্ছে আমার ওই আইইটা কিন্তু শুরু হয়েছিল। আর আইসি এসে মিলিত হইতেছে, তাহলে নেগেটিভ আইসি এসে মিলিত হয়। তাহলে আগে নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর হবে আবার পজিটিভ। এই হচ্ছে আমার সেই ব্যাটারি সিম্বল। তো এখানে আমরা বলতে পারি হচ্ছে, যেহেতু এমিটর অংশে এই ব্যাটারিটা আছে, তাহলে এটা বলতে পারি হচ্ছে আমরা ভিইই। আর এখানে যেহেতু কালেক্টর অংশে আছে, তাহলে এটা বলতে পারি হচ্ছে ভিসিসি। সিসি, এটা হচ্ছে এখানে ইনপুট পার্ট, আর এটা হচ্ছে এখানে আউট। তো এটা কিন্তু হচ্ছে আমার সিবি সার্কিটের পিএনপি যে ফরমেশন আছে সেটা। তো এখন সিবি তোমার এনপিএন যদি হয়, এনপিএন যদি হয় তাহলে সেটার ফরমেশন কি হবে। এনপিএনটা কি পারবা নিজে করতে, এনপিএন? পারবো ভাইয়া। তাহলে এটা আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। এবং তুমি চেক করবা কিভাবে যে তোমারটা হয়েছে কিনা, সব সময় হচ্ছে এটা এটা চেক করবা যে এটা যদি মিলাইতে পারো তাহলে বুঝবা হচ্ছে সার্কিটটা ঠিক আছে। আইই ইকুয়াল হচ্ছে আইবি প্লাস হচ্ছে আইসি, এই জিনিসটা আগে চেক করবা। এই জিনিসটা যদি মিলাইতে পারো সার্কিটে, তাহলে বুঝবা সার্কিটটা ঠিক আছে। যেমন দেখো, এখানে আইটা আসছে, আই আইসা তার একটা অংশ আইবি তে গেছে, আর একটা হচ্ছে আইসি তে গেছে। এই যে ডিরেকশন গুলো খুব ম্যাটার করে কিন্তু। ডিরেকশন যদি মিলাইতে পারো এই ইকুয়েশনের সাথে, তাহলে বুঝবা সার্কিটটা ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তুমি এনপিএন সার্কিটটা কমন বেসের জন্য এটা একটু প্র্যাকটিস করবা। তারপর আমরা আসি কমন কালেক্টরের জন্য। তো কমন কালেক্টরের জন্য আমি একটা সার্কিট দেখাই দেবো, বাকিটা হচ্ছে নিজে করবো। তো এবার আসি হচ্ছে কমন কালেক্টর। তো কালেক্টরটারে কিন্তু এবার হচ্ছে আমার মাঝখানে রাখা লাগবে, তাই তো। কালেক্টর হচ্ছে এবার মাঝখানে রাখা লাগবে। তাহলে এবার চিন্তা করো, আমরা হচ্ছে এটার মধ্যে ফেরত যাই। তাহলে এই যে সিমিলার জিনিসটা, এটা ঠিক উল্টায় দাও। মানে বেস বেসের জায়গা মতো থাকুক, এমিটরটারে কালেক্টরের জায়গায় নিয়ে যাও, কালেক্টরটারে তুমি এমিটরের জায়গায় নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার কমন কালেক্টর হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে বেসকে তো আমি এখানে রাখলাম, এই যে উপরে দিয়ে দিলাম হচ্ছে এবার এমিটরকে, নিচে দিয়ে দিলাম কালেক্টর। এই যে ফরমেশনটা হবে হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, ব্যাটারি সিম্বল গুলো নিজে নিজে আইডিয়া ফেললো, সেগুলো আশা করি এতক্ষণ পারা যাবে, বুঝে গেছো। যে ইনপুট সিগন্যাল দেওয়া লাগে, ইনপুট রোধ দেওয়া লাগে, আউটপুট রোধ দেওয়া লাগে, ব্যাটারি সিম্বল গুলো দেওয়া লাগে। আমি জাস্ট কারেন্টের ডিরেকশন গুলো একটু দেখা দিচ্ছি এখানে। তো এটা হচ্ছে এবার আমার কালেক্টর অংশ। আর ইমিটর অংশ চলে গেছে হচ্ছে উপরে, এই যে বেজ অংশ কিন্তু এখানে আছে।
তো এটা ছিল ইনপুট পার্ট আর এটা ছিল আউটপুট। তাহলে ইনপুট আর আউটপুটের মাঝখানে কিন্তু আমার কালেক্টর চলে আসছে। আর এটা যেহেতু আমার পি এন পি, তাহলে পি হবে হচ্ছে এখানে, এন হবে এখানে, পি হবে হচ্ছে এখানে। তো এবার আমার কারেন্টের ডাইরেকশনের প্রথম শর্ত কি ছিল? বেজ দিমিটার অংশে পি থেকে এন এর দিকে। তো বেজ দিমিটার অংশে পি থেকে এন এর দিকে যদি কারেন্টের ডিরেকশনটা হয়, তাহলে খেয়াল করো এই যে বেজ দিমিটার অংশে পি থেকে এন এর দিকে, এই যে এদিক বরাবর হচ্ছে কারেন্টের ডিরেকশন। এটা কোন কারেন্টের ডিরেকশন? আই এর যে ডিরেকশন সেটাই কিন্তু এটা, এই যে এটা। তাহলে বাকি দুইটা ডিরেকশন কোন দিক বরাবর হবে? এই যে এই দিক বরাবর হচ্ছে হবে হচ্ছে আমার আইবির ডিরেকশন, আর এই দিক বরাবর হবে কিন্তু আমার আইসির ডিরেকশনটা। তাহলে আমি কিন্তু সবকিছু পাই গেলাম এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমার এখানে আইবি ডিরেকশন, এটা হচ্ছে এখানে আমার আইই ডিরেকশন, আর এটা হচ্ছে এখানে আমার আইসি ডিরেকশন। আচ্ছা, ব্যাটারি সিম্বলটা আগে যদি একটু নিচে, তো ব্যাটারি সিম্বলটা তাহলে কেমন হবে খেয়াল করো। এই যে আইবি আইসি আর কি মিলিত হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার নেগেটিভটা, আগে থাকবে নেগেটিভ, তারপর থাকবে পজিটিভ। তারপর হচ্ছে আমার রিভার্স বায়াসের যে ব্যাটারি ছিল ওইটা কি হবে? এই যে এখানে কিন্তু থাকবে পজিটিভটা, কারণ দেখো তোমার যে এমিটরের যে কারেন্ট সেটা কিন্তু এভাবে যাইতেছে, আমার অবশ্যই পজিটিভ থেকে বেড়েছে। পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর হচ্ছে নেগেটিভ। এই হবে হচ্ছে আমার ব্যাটারির সিম্বল গুলা, এই যেটা। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন এই ঠিক সিমিলার হচ্ছে তুমি এই যে এনপিএন টা আঁকাইবা, নিজে নিজে আঁকাইবা। এটা আমি বাড়ি কাজ দিয়ে দিলাম, এনপিএন। এবং চেক দিবা কিভাবে? ওই যে এই ইকুয়েশনের সাথে মিলাইবা। এই ইকুয়েশন যদি স্যাটিসফাই হয় তাহলে সার্কিট ঠিক আছে। আইবি প্লাস হচ্ছে আইসি, এটার সাথে মিলাইবা। আচ্ছা, তো একটু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। এরপর তাহলে আমরা ইয়ার মধ্যে আসি, আরেকটা জিনিসের মধ্যে আসি। একটু পর্যন্ত ফুলি বোঝা গেছে। এখন আমরা ওই যে তোমাদের পরীক্ষার আগে আমি একটা ইয়ে লিখে দিছিলাম শর্টকাট এমসিকিউ সলভ করার জন্য, যেই কতগুলো সূত্র লিখে দিয়েছিলাম, ওই সূত্রগুলো চলো এবার সার্কিট থেকে হচ্ছে আমরা একটু বের করে আনি। তো আমরা একটা জিনিস করছিলাম, সেটা কি? যে কারেন্ট গেইন বা কারেন্ট গেইন ফ্যাক্টর, কারেন্ট গেইন বা কারেন্ট গেইন ফ্যাক্টর, যে কারেন্ট গেইন, কারেন্ট গেইন বা হচ্ছে কারেন্ট গেইন ফ্যাক্টর বা সিজি ফ্যাক্টর হিসেবে লিখি, সিজি ফ্যাক্টর, কারেন্ট গেইন ফ্যাক্টর। তো কারেন্ট গেইন ফ্যাক্টর কি আমরা কমন এমিটরের জন্য কি হিসেবে রিপ্রেজেন্ট করতাম? কমন এমিটর সার্কিটের জন্য কিন্তু তাকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট। তারপর কারেন্ট গেইন ধরো সিজি দিয়ে লিখি, সিজি বা সিজিএফ, হ্যাঁ যাই বলো। কমন বেসের জন্য তাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতাম? আলফা দিয়ে রিপ্রেজেন্ট করতাম। কারেন্ট গেইন বা কারেন্ট গেইন ফ্যাক্টর কমন কালেক্টরের জন্য তাকে কি দিয়ে? গামা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতাম। আর হচ্ছে আমার এই যে বিটার ভ্যালুটা কি রকম ছিল? আউটপুট বাই হচ্ছে ইনপুট, কি আউটপুট ডিভাইডেড হচ্ছে ইনপুট সব সময়। তাহলে দেখো বিটার ভ্যালু তাহলে কত আসবে? এই যে আউটপুট কারেন্ট কত, আউটপুট কারেন্ট ফিগারে, এই যে দুইটা ফিগারে চেক করো, পিএনপি বা এনপিএন। আউটপুট কারেন্ট কত? আইসি। ইনপুট কারেন্ট কত? আইবি। তাহলে বিটা সমান কত হবে? আইসি ডিভাইডেড হচ্ছে আইবি। বা এগুলো মনে রাখারও কিন্তু শর্টকাট দেখাইছিলাম। শর্টকাটটা কি ছিল? প্রথমে থাকতো আইসি, তারপর থাকতো হচ্ছে আইই, তারপর থাকতো হচ্ছে আইবি শর্টকাট। তো এটা যেহেতু আমার এমিটর সার্কিট, তাহলে আমার আইইটা বাদ, আই বাদ দিয়া তাহলে কি লিখবো? আইসি ডিভাইড, আচ্ছা ধরো এখানে আই না তো আইবি। এই যে আমার ইনপুট কারেন্ট কত? আইবি না? তাহলে এখানে আইবি হবে, এটা আইবি হবে, আইবি ইনপুট কারেন্ট। আউটপুট বাই হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট কারেন্ট কত? আইসি। ইনপুট কারেন্ট কত? আইবি, তাহলে আইসি বাই আইবি। যে শর্টকাটটা কি ছিল? প্রথমে আইসি, তারপর আইই, তারপর আইবি। তো আমি যেহেতু কোনটা নিয়ে কথা বলতেছি, এমিটর সার্কিট নিয়ে, তাহলে আইটা বাদ, তাহলে বাকি থাকবে কি? আইসি আর আইবি। তাহলে উপরে হবে আইসি, নিচে হবে আইবি। তাহলে এই যে আমি কিন্তু কারেন্ট গেইন ফ্যাক্টর কিন্তু পাই গেছে আইসি ডিভাইডেড হচ্ছে আইবি। তো এই ফর্মুলা গুলো কিন্তু মনে রাখা লাগবে, হ্যাঁ, আইসি ডিভাইডেড আইবি। আচ্ছা, এবার এরপরটা কি ছিল? যে তোমার ভোল্টেজ গেইন, হ্যাঁ ভোল্টেজ গেইন, যেটাকে হচ্ছে আমরা এ ভি দিয়ে প্রকাশ করতাম, এ ভি ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন মানে কি? ঠিক সিমিলার, আউটপুট ভোল্টেজ বাই হচ্ছে ইনপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ ভি আউটপুট, আর এখানে রাখলাম হচ্ছে আমি ভি ইনপুট। তো ভি মানে কি আবার? আই আর। আউটপুট ভোল্টেজ মানে কি? আউটপুট কারেন্ট ইনটু হচ্ছে আউটপুট রোধ। তাহলে আউটপুট কারেন্ট কত? আইসি। আউটপুট রোধ কত? আর নট বা হচ্ছে আর ও। আর ইনপুট কারেন্ট কত? আইবি, আইবি। আর ইনপুট রোধ কত? আর ইনপুট, আর আই। তো এখান থেকে দেখো যে আইসি বাই আইবি, এটা মানে কি আবার? বিটা। তাই আমি ভোল্টেজ গেইন সমান কত বলতে পারি? যে বিটা ইন্টু আর আউটপুট ডিভাইডেড হচ্ছে আর ইনপুট। এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখা লাগবে এগুলো। কমন এমিটার সার্কিটে কারেন্ট গেইন বা কারেন্ট গেইন ফ্যাক্টর, সেটাকে প্রকাশ করি বিটা দিয়ে। বিটা সমান কত? আইসি ডিভাইডেড আইবি। আর কমন এমিটার সার্কিটে ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন সেটা কত আসবে? বিটা ইন্টু আর আউটপুট ডিভাইডেড হচ্ছে আর ইনপুট। এবার আসে হচ্ছে পাওয়ার গেইন, এপি পাওয়ার গেইন। তো পাওয়ার গেইন মানে কি? আউটপুট পাওয়ার, সবগুলোর ক্ষেত্রে আউটপুট হবে উপরে, ইনপুট হবে নিচে। আউটপুট পাওয়ার ডিভাইডেড হচ্ছে ইনপুট পাওয়ার। তো পাওয়ার মানে আবার কি জানি, কি জানি আমরা? আই স্কোয়ার আর। তাহলে আউটপুট কারেন্ট স্কোয়ার, আর এখানে হবে আচ্ছা আউটপুট কারেন্ট বলতে কত? আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, তাহলে আইসি স্কোয়ার, আর ইনটু হচ্ছে আউটপুট রোধ। আর ইনপুট ইনপুট কারেন্ট কত? এখানে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, এখানে বসালাম হচ্ছে আইবি। আর ইনপুট রোধ, তাহলে খেয়াল করো এই যে আইসি স্কোয়ার ডিভাইডেড আইবি স্কোয়ার, এটা মানে কি আবার? বিটা স্কোয়ার না? তাহলে এখানে বিটা স্কোয়ার বসাই দিলাম।
আর এখানে থাকলো হচ্ছে আর আউটপুট, আর এখানে থাকলো হচ্ছে আর ইন। তোমাদের পরীক্ষার আগে এগুলো আমি মুখস্থ রাখতে বলছিলাম, তো এখন মুখস্থ রাখতে চাইলে রাখতে পারো, বা হচ্ছে তুমি সার্কিট থেকেও কিন্তু ইজি জিনিসগুলো বের করতে পারো। যে উপরে হবে সবসময় আউটপুট, নিচে হবে ইনপুট। আমি এখান থেকে তিনটা ফর্মুলা মনে রাখবো, সার্কিট গুলো তো অবশ্যই মনে রাখবো। তাহলে কমন এমিটার সার্কিটের জন্য বিটা মানে হচ্ছে আইসি বাই আইবি, ভোল্টেজ গেইন মানে হচ্ছে বিটা ইন্টু আর আউটপুট ডিভাইড হচ্ছে আর ইনপুট, আর পাওয়ার গেইন মানে হচ্ছে বিটা স্কোয়ার ইন্টু আর আউটপুট ডিভাইড হচ্ছে আর ইনপুট। এটা হচ্ছে কার জন্য? কমন এমিটার সার্কিটের জন্য। এবার আসি কমন কমন বেসের জন্য। কমন বেসের জন্য আলফা সমান কত বলা যায়? আলফা সমান উপরে হবে আউটপুট, নিচে হবে ইনপুট। তাহলে আউটপুট কারেন্ট কত? এই যে আইসি। ইনপুট কারেন্ট কত? আইই। তাহলে উপরে বসাবো আইসি, নিচে বসাবো হচ্ছে আইই। তাহলে এই যে আমার শর্টকাট অনুযায়ী কিন্তু মিলতেছে, যে শর্টকাট অনুযায়ী আগে কে থাকতো? আইসি, তারপর কে থাকতো? আইই, তারপর কে থাকতো? আইবি। তো এটা যেহেতু আমি বেস নিয়ে যেহেতু কথা বলতেছি, কমন বেস সার্কিট, তো আইবিটা বাদ। তাহলে উপরে হবে কি? আইসি, তারপর হবে কি? আইই। ওটাই কিন্তু হয়েছে যে আলফা ইকুয়াল আইসি ডিভাইডেড হচ্ছে আইই। এটা মনে রাখবো এখান থেকে। এটার ক্ষেত্রে ভোল্টেজ গেইন ফর্মুলা আসি, যে ভি এ ভি ইকুয়াল ওই যে আগের মতো ফর্মুলা। তাহলে এখানে হবে আলফা, আর এখানে হবে হচ্ছে তোমার আউটপুট রোধ, আর এখানে হচ্ছে ইনপুট রোধ। তারপরে পাওয়ার গেইন এপি, এটা কত আসবে? এখানে আসবে হচ্ছে আলফা স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে আর আউটপুট, আর এখানে আসবে হচ্ছে আমার আর ইনপুট। এটা তাহলে এই দুইটা ফর্মুলা এখান থেকে মনে রাখবা, আর হচ্ছে আলফার ভ্যালু এটা মনে রাখবা এখান থেকে, আইসি ডিভাইডেড হচ্ছে আইই। কমন বেসের জন্য হইলো এটা। এরপর আসি কমন কালেক্টর। কমন কালেক্টরের জন্য আমার এটা হচ্ছে গামা। গামা সমান কত আসবে? ঠিক সেম, আউটপুট কারেন্ট ডিভাইডেড হচ্ছে ইনপুট কারেন্ট। এই যে আলফা বিটা গামা, এগুলোর নাম কি? এগুলোর নাম কিন্তু কারেন্ট গেইন অথবা কারেন্ট গেইন ফ্যাক্টর। তো এখানে আমার আউটপুট আউটপুট ইয়াকে কারেন্ট কে? আইই, আর ইনপুট কারেন্ট কে? আইবি। তাহলে বসাও, উপরে হবে আইই আউটপুট কারেন্ট, আর নিচে হবে হচ্ছে আইবি। তাহলে শর্টকাটের সাথে মিলতেছে কিনা? শর্টকাট কি ছিল? আগে থাকতো আইসি, তারপর থাকতো হচ্ছে আইই, তারপর থাকতো হচ্ছে আইবি। তো এটা যেহেতু হচ্ছে আমার কমন কালেক্টর, সো আইসিটা বাদ, বাকি দুইটা নিয়ে কাজ হবে। তো বাকি দুইটার মধ্যে আগে আছে কি? আইই, তাহলে উপর হবে আইই, নিচে হবে হচ্ছে আইবি। তাহলে গামা পেয়ে গেলাম। তো এটার ক্ষেত্রে আমি যদি ভোল্টেজ গেইন যদি বের করতে চাই, তাহলে সেটা কি আসবে? যে গামা ইন্টু আর আউটপুট ডিভাইড হচ্ছে আর ইনপুট। তারপর আমি যদি বের করতে চাই যে পাওয়ার গেইন, পাওয়ার গেইন বা হচ্ছে ক্ষমতা বিবর্ধন, সেক্ষেত্রে কত আসবে? গামা স্কোয়ার আসবে এখানে, আর আর আউটপুট আসবে এখানে, আর হচ্ছে আর ইনপুট আসবে হচ্ছে এই জায়গাতে। এটুকু পর্যন্ত কি বোঝা গেছে? একটু জানো তো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো জি এরপরে ভাইয়া। আসি। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস শেখা লাগতো, সেটা হচ্ছে আলফা আর বিটার সম্পর্ক। সো আলফা আর বিটার সম্পর্ক ওই যে এই যে ফর্মুলাটা, সেটা থেকে তুমি চাইলে বের করতে পারো, তাহলে প্রমাণ করে নিজে নিজে একটু প্রমাণ করে দেখতে পারো। যে আলফা আর বিটার আমার সম্পর্কটা কিরকম জানি, যে আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড ওয়ান প্লাস বিটা, এটা। আর এখানে যে আলফার ভ্যালু, এটা হয় সবসময় তোমার এক থেকে কম হয়, আর বিটার ভ্যালু সবসময় হচ্ছে এক থেকে বেশি হয়। এই জিনিসটা মনে রাখলে চলবে। আর আমাদের সিলেবাসে গামা নিয়ে আর কোনো কথাবার্তা বলা নেই, গামারও কিন্তু ফর্মুলা আছে, বাট আমাদের বই নেই, এই জন্য আমি দেখাচ্ছি না এটা। তো গামা নিয়ে কোশ্চেন কখনোই পরীক্ষায় আসে না। তো আমাদের জাস্ট আলফা আর বিটাটা নিয়ে শিখলে চলবে। তো এই হচ্ছে যে আমাদের ফর্মুলা গুলা। এখানে এই ফর্মুলাটা মনে রাখবা, আর বাকি ফর্মুলা গুলো তো ইজিলি মনে রাখা যায়। তুমি আলফা বিটা গামার ফর্মুলা তো এই যে ট্রিক্স দিয়ে তুমি মনে রাখতে পারো। আর জাস্ট এক্সট্রা করে মনে রাখবা হচ্ছে আলফা আর বিটা সম্পর্কের যে ফর্মুলা আছে, সেটা যে আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড ওয়ান প্লাস বিটা, যেখানে আলফার ভ্যালু হচ্ছে আমার অলওয়েজ এক থেকে কম হয়, আর বিটার ভ্যালু হচ্ছে অলওয়েজ এক থেকে বেশি হয়। তো অনেক সময় দেখা যায় যে তুমি কোশ্চেন করে বুঝতেছো না, যে কোশ্চেনে ধরো একটা ভ্যালু দিয়ে দিছে, যে জাস্ট বলে দিল যে প্রবাহ বিবর্ধন গুণক ধরো বলে দিল হচ্ছে 25। এখন তুমি ইয়াতে, তো প্রবাহ বিবর্ধন গুণক জাস্ট বলে দিছে, বাট কোন সার্কিটে সেটা কিন্তু বলে নাই। কারণ প্রবাহ বিবর্ধন গুণক কিন্তু তিনটা সার্কিটের জন্য তিন রকম, আলফা বিটা গামা। হ্যাঁ, মানে তোমার কোশ্চেনে যদি দেয়, তোমার কখনো গামা দিবে না, দিলে আর আলফার বিটার মধ্যে দিবে। তো ধরো কোশ্চেনে দিয়ে দিছে যে প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে তোমার 25, তাহলে তুমি কি বুঝবা কার ভ্যালু দেওয়া আছে? অবশ্যই বিটার ভ্যালু। কারণ বিটার ভ্যালু সবসময় হয় এক থেকে বড় হয়, আর আলফার ভ্যালু এক থেকে ছোট হয়। এই জিনিসটা দিয়ে আর কি তুমি বুঝতে পারো যে কোশ্চেনে যদি সার্কিট যদি সরাসরি মেনশন করা না থাকে, সেক্ষেত্রে আমি জাস্ট ভ্যালুটা দেখেও কিন্তু সার্কিটটা ধরতে পারবো যে এটা কোন সার্কিটের কথা বলা হয়েছে। যদি প্রবাহ বিবর্ধন গুণক বা প্রবাহ বিবর্ধনের ভ্যালু এক থেকে যদি ছোট হয়, তাহলে হচ্ছে আমার আলফার ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে তোমার কমন বেস সার্কিট দেওয়া আছে। আর এক থেকে যদি বড় হয়, তার মানে বিটার ভ্যালু দেওয়া আছে, তোমার কমন এমিটার সার্কিট দেওয়া আছে। এইভাবে আর কি একটু চিনা যায়। আচ্ছা, তো আশা করি একটু পর্যন্ত বুঝাইতে পারছি। এরপর তাহলে আমাদের এই যে থিওরিটিক্যাল একটা টপিক আছে, সেটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাজ এন অ্যাম্পলিফায়ার। যে অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টরকে কিভাবে ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার মানে বাংলা হচ্ছে তোমার বিবর্ধক। বিবর্ধক মানে হচ্ছে একটা কম শক্তির সিগন্যালকে একটা বেশি শক্তির সিগন্যালে পরিণত করবে, মানে ইনপুটে থাকবে হচ্ছে কম, আউটপুটে থাকবে হচ্ছে বেশি। যেমন এই ব্যাপারটা আমরা দেখতে পারি, আমরা যখন এই যে স্পিকারের সামনে মাইকে যখন কথা বলি, মাইকের সামনে আমরা কিন্তু খুব কম শব্দে কথা বলি, বাট স্পিকারে কিন্তু অনেক লাউডলি সেটা শোনা যায়। তাহলে সেটা আসলে কিভাবে হয়? যে ট্রানজিস্টরের মাধ্যমে হয়। ট্রানজিস্টরটা এখানে আমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, যে আমার মুখ থেকে যে কম পাওয়ারের বা কম শক্তির যে সিগন্যালটা বের হয়,
ওই সিগন্যালটাকে হচ্ছে তোমার ট্রানজিস্টর অনেক বেশি ভোল্টেজের একটা সিগন্যালে কনভার্ট করে। তার জন্য কিন্তু আমরা স্পিকারে অনেক লাউডলি জিনিসটা শুনতে পাই। তো এই জিনিসটার ব্যাখ্যা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, বাট সাজেশন থাকবে যদি কখনো থিওরি আসে তাহলে থিওরি আনসার না করার, কারণ এখানে তুমি ফুল মার্কস নাও পাইতে পারো, টিচারের মন যদি ভালো না থাকে। সবসময় হচ্ছে ম্যাথমেটিক্যাল আনসার করো। বাট যেহেতু এটা পরীক্ষা কয়েকবার আসছে, তো একদম যদি আনসারই করা লাগে সেক্ষেত্রে হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি যে ট্রানজিস্টরটা কিভাবে তোমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের আচ্ছা, এখানে আবার কয়েকটা জিনিস আছে, এটা এটাকে একটু আলোচনা করে নিই। যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর কিন্তু হচ্ছে আমার কয়েকটা মোডে থাকতে পারে। ট্রানজিস্টরের তিনটা মোড আছে। একটা মোডকে বলে হচ্ছে আমরা অ্যাক্টিভ মোড। তো এগুলো নিয়ে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বিস্তারিত আলোচনা নাই, এগুলো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে তুমি যখন ভার্সিটিতে যাবে তখন এগুলোর বিস্তারিত আলোচনা, তো যেটুকু দরকার আমি ওটুকু আলোচনা করতেছি। তো ট্রানজিস্টরে তোমার তিনটা মোড থাকে, একটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মোড, আরেকটাকে বলে হচ্ছে কাট অফ মোড, আরেকটাকে বলে হচ্ছে তোমার স্যাচুরেটেড মোড। আচ্ছা, এই মোড গুলো কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে ওই যে আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে ট্রানজিস্টরের মধ্যে একটা ব্যাটারি লাগাইতে হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াসে, আর একটা ব্যাটারি লাগাইতে হচ্ছে রিভার্স বায়াসে। যদি এইরকম হয় যে একটা ব্যাটারি লাগাইলাম হচ্ছে আমি ফরওয়ার্ড বায়াস, আরেকটা ব্যাটারি লাগাইলাম হচ্ছে রিভার্স বায়াস, তাহলে আমার ট্রানজিস্টরটা থাকবে হচ্ছে অ্যাক্টিভ মোডে। দুইটা ব্যাটারি যদি হচ্ছে আমি রিভার্সের কানেকশন দিই, তাহলে আমার ট্রানজিস্টরটা থাকবে হচ্ছে কাট অফ মোডে। স্যাচুরেটেড মোডে থাকবে দুইটাই যদি হচ্ছে আমি ফরওয়ার্ড বায়াসে দিই, সেক্ষেত্রে আমার ট্রানজিস্টরটা থাকবে হচ্ছে স্যাচুরেটেড মোডে। তাহলে এই জিনিসগুলো জাস্ট একটু জানার জন্য, জানার কি বই কিন্তু নাও পাইতে পারো জিনিসগুলো। যে অ্যাক্টিভ মোডে আছে মানে কি, একটা ব্যাটারি আছে হচ্ছে ফরওয়ার্ডে, আরেকটা আছে হচ্ছে রিভার্স। কাট অফ মানে কি, দুইটাই আছে হচ্ছে রিভার্স। স্যাচুরেটেড মানে হচ্ছে দুইটাই আছে হচ্ছে ফরওয়ার্ডে। তো এখন আমাদের আলোচনা হচ্ছে এই দুইটা নিয়ে, যে অ্যাক্টিভ মোড মানে অ্যাক্টিভ মোডে আছে মানে হচ্ছে তোমার ট্রানজিস্টরটা এখানে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করার জন্য উপযুক্ত। এই যে দেখো তিনটা যে মোড আছে, তিনটা মোডের জন্য কিন্তু তুমি মানে ট্রানজিস্টর যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তার জন্য কিন্তু একটা মোডই যথেষ্ট। মানে ট্রানজিস্টর কিন্তু কখনো হচ্ছে কাট অফ মোডে থাকে কিন্তু তোমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে না, বা ট্রানজিস্টর কখনো স্যাচুরেটেড মোডে থাকে কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে না। তার মানে একটা ট্রানজিস্টর তখনই হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে যদি সেটা আমার অ্যাক্টিভ মোডে থাকে, অ্যাক্টিভ মোডে যদি থাকি। আর এই অ্যাক্টিভ মোডের মধ্যে দেখা গেছে আমার কমন এমিটর সার্কিটটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কমন এমিটর সার্কিট। তার মানে আমরা যখনই বলবো একটা ট্রানজিস্টরকে আমি অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ব্যবহার করতেছি, তার মানে তুমি অবশ্যই বুঝে নিবা ওই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে, এবং ওই ট্রানজিস্টরটা হচ্ছে একটা কমন এমিটর সার্কিটের ট্রানজিস্টর। তো এখন কমন এমিটর সার্কিট আমার পিএনপি হইতে পারে অথবা এনপিএন হইতে পারে, যে কোনো একটা হইলেই হয়। বাট আমার শর্তটা কি, ট্রানজিস্টর তখনই হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে বা বিবর্ধক হিসেবে কাজ করতে পারবে যদি আমার ট্রানজিস্টরটা হয় কমন এমিটর সার্কিট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর কাট অফ আর স্যাচুরেটেড এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, বইয়ে নাই, খোদাই বইয়া মাথা নষ্ট করে লাভ নাই। এগুলা এগুলা যদি ভার্সিটির ইলেকট্রনিক্স সাবজেক্টে পড়াশোনা করো সেক্ষেত্রে হচ্ছে বিস্তারিত জানতে পারবে এগুলো। তো জাস্ট এখান থেকে একটু কি মনে রাখবে যে একটা ট্রানজিস্টর তখনই হচ্ছে আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো যদি ট্রানজিস্টরটা আমার অ্যাক্টিভ মোডে থাকে এবং ট্রানজিস্টরটা যদি আমার কমন এমিটর সার্কিট হয়। কমন এমিটর সার্কিট বাদে যদি অন্য সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু সেটার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না। মাঝে মধ্যে এইটাবে এমসিকিউ আসে যে নিচের কোন ট্রানজিস্টরটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে সক্ষম। তো সেখানে অপশন থাকবে হচ্ছে তোমার সিই পিএনপি, বা ধরো সিসি এনপিএন, এরকম টাইপের কয়েকটা অপশন থাকবে। তাহলে কোনটা আমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, যদি সিই সার্কিট, এটা হইতে পারে পিএনপি অথবা হইতে পারে এনপিএন, যে কোনো একটা হইতে পারে, যে কোনো একটাই হোক। বাট মেইন শর্ত হচ্ছে আমার একটা কমন এমিটার সার্কিট হওয়া লাগবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করার জন্য। আচ্ছা, তো আমাদের প্রাথমিক ধারণাটা আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা বোঝা ট্রাই করি যে থিওরিতে যদি আসে আমি কিভাবে লিখবো সার্কিটটা। তো এখন আমার কাজ কি, আমি একটা কমন এমিটার সার্কিট আঁকাবো। ধরো তুমি পিএনপি আঁকাইতে পারো, এনপিএন, যে কোনো একটা আঁকাইলে হয়। এবং এটা অ্যাক্টিভ মোডে থাকা লাগবে। আর অ্যাক্টিভ মোডে কিভাবে থাকবে, যে একটা ফরওয়ার্ডে থাকবে আর একটা হচ্ছে রিভার্সে থাকবে। আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে কপি করে নিই। এখান থেকে কপি করা যাবে কি, দেখি কপি করা যায় কিনা। হ্যাঁ, কপি করা গেছে। এই যে এটা, আমরা হচ্ছে এই সার্কিটটা নিয়ে হচ্ছে কাজ করবো। হাবি জাবি যা আছে মুছে দিই এগুলা। সেই ইনপুট সিগন্যালটা মুছে দিলাম, আর হচ্ছে এগুলো মুছে দিলাম। আর আউটপুট একটা থাকলো, এটা থাকলো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার একটা কমন এমিটর পিএনপি সার্কিট, এবং সে কিন্তু অ্যাক্টিভ মোডে আছে। একটা হচ্ছে আমার ফরওয়ার্ডে আছে, আর একটা হচ্ছে আমার এখানে রিভার্সে আছে। আচ্ছা, তো এবার খেয়াল করো এখানে যে ওয়েট, এখানে ইয়াটা দেখায়নি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এতক্ষণ হচ্ছে ইনপুট সিগন্যাল নিয়ে কাজ করতেছিলাম, ইনপুট সিগন্যাল। এখন এবার ইনপুট সিগন্যালের জায়গায় আমরা কি বসাই দিব, একটা হচ্ছে তোমার ইয়া বসাই দিব, কি বলে, একটা এসি ভোল্টেজ সোর্স বসাই দিব। আচ্ছা, এসি ভোল্টেজ সোর্সের দরকারটা কি? কারণ আমরা বাসা বাড়িতে যেই কারেন্ট সোর্স গুলো ইউজ করি সবই কিন্তু হচ্ছে আমার এসি, অল্টারনেটিং কারেন্ট। এখন তুমি ডিসি দিয়ে কিন্তু কিছু বেশিক্ষণ কিন্তু চালাতে পারবে না। এই জন্য হচ্ছে আমার এখানে একটা কন্টিনিউয়াস আমার সিগন্যাল পাওয়ার জন্য আমার হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স ইউজ করা হয়।
তো এখন এখানে তো একটা ভোল্টেজ আছে, আবার এখানে একটা ডিসি ভোল্টেজ আছে। এই কে কারে হচ্ছে রেগুলেট করবে? রেগুলেট করবে হচ্ছে আমার এসি টা, কারণ ডিসি আর এসির একটা এভারেজ ভ্যালু তৈরি হবে, ওই এভারেজ ভ্যালুটা নিয়ে হচ্ছে আমরা আসলে কাজ করবো। এভারেজ ভ্যালু বলতে কি বোঝায় আমি তোমাদের বুঝাই। যেমন ধরো এসির ভ্যালু ধরো কন্টিনিউসলি চেঞ্জ হইতেছে, ধরো 1 2 3 4 এভাবে চেঞ্জ হইতেছে কন্টিনিউসলি। আর ডিসির ভ্যালু তো ধরো ফিক্সড, ধরো ডিসির ভ্যালু হচ্ছে 1 1 1 1। তাহলে এভারেজ আমি কত পাইলাম? এভারেজ ভোল্টেজ প্রথমটার জন্য কত? 0। এরপরটার জন্য কত? 1। এরপরটার জন্য কত? তোমার এখানে 2 হয়। এরপরটার জন্য কত? আচ্ছা এইভাবে না দিয়া এভারেজ যেহেতু বলতেছে, ধরো আমরা এখানে কিছু প্লাস মাইনাসের ভ্যালু দিই। ধরো মাইনাস দিলাম এখানে, আচ্ছা এবার প্লাসই রাখলাম। তো এভারেজ যদি হয় তাহলে এভারেজ কত হবে? এখানে মাইনাস না, এখানে 2 হবে এটা, এখানে হবে হচ্ছে 3, এখানে হবে 4, এখানে হবে 5 আছে। তো এভারেজ ভোল্টেজ দ্বারা আমরা এটাই বুঝাই দিচ্ছি। এখানে একটা এসি আছে, এখানে একটা ডিসি আছে। দুইটার এভারেজ মানে কি, যে দুইটা ভোল্টেজের যোগফল হয়ে যাবে। তো এসির ভ্যালু কিন্তু আবার আমার নেগেটিভ হতে পারে, ধরো এখানে তোমার +3 না থাকে, যদি -3 হতো তাহলে কিন্তু আমার এখানে নিচে এটা -2 আসে। হ্যাঁ, নিচে -2 আসে এরকম আর কি। ভোল্টেজের ভ্যালু হচ্ছে কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকে, এবং কিভাবে চেঞ্জ হয়? এভারেজ হিসেবে চেঞ্জ হয়। এসি আর ডিসি মিলে একটা এভারেজ ভোল্টেজ দিবে আমার, এবং এভারেজ ভোল্টেজটা কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকবে, কারণ এসির কারণে কিন্তু চেঞ্জ হতে থাকে আর কি এটা। তো এভারেজ ভোল্টেজ বলতে আমরা এই জিনিসটাই এখানে বুঝাই না। আচ্ছা, তো এইবার খেয়াল করো এখানে, এবার খেয়াল করো। তাহলে আমরা ইনপুটে হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স লাগাইলাম, এবং আমাদের একটা ইনপুট রোধ আছে এখানে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আউটপুটে, আউটপুটে আরেকটা সোর্স লাগাইতে হবে, যে আমার আউটপুট। হ্যাঁ, ভি আউটপুটের জন্য আমরা আরেকটা সোর্স এখানে লাগাইলাম। আউটপুট ধরো হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার সেই আউটপুটটা। এইখানে ধরো হচ্ছে আউটপুট লাগাইলাম এখানে, আউটপুট। এখানে হচ্ছে আমি একটা আউটপুট লাগাইলাম, এটা হচ্ছে আউটপুট, ভি আউটপুট এটা বললাম। আর এখানে থাকলো হচ্ছে আমার এটারে ভি ইনপুট, ভি ইনপুট, আর এখানে থাকলো ভি আউটপুট। তো তাইলে এবার খেয়াল করে যে সেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে কিভাবে। অ্যাম্পলিফায়ার মানে আমরা শুরুতে কি বলছিলাম, যে একটা তোমার কম শক্তি বা কম পাওয়ারের একটা ইলেকট্রিক সিগন্যালকে ট্রানজিস্টর একটা উচ্চ মাত্রায় একটা মানে বড় একটা সিগন্যালে কনভার্ট করবে। মানে ব্যাপারটা হচ্ছে হচ্ছে এরকম যে এখানে তোমার কিন্তু ইয়াটা কিন্তু ড্র করাইতে হবে, যে সিগন্যালের যে গ্রাফটা আছে। এর এখানে ধরো আমি ইনপুট সিগন্যালটাকে ড্র করাইলাম, আর এখানে ধরো আমি আউটপুট সিগন্যালটাকে ড্র করাইলাম। তো ইনপুট সিগন্যালটা হচ্ছে এরকম, যে যেহেতু এসি সোর্স, তাহলে তোমার সিগন্যাল কিরকম আসবে? এই যে এরকম আসবে, আপ ডাউন করতে থাকবে, এরকম হয়ে চলতে থাকবে। আর আউটপুট যে সিগন্যালটা, আউটপুট সিগন্যালটা হবে অনেক বড় হবে, এই যে অ্যামপ্লিচিউডটা অনেক বড় হবে, কারণ কি, এই যে বিবর্ধিত করে দিছে, অনেক বড় হবে। এবং দেখা গেছে তোমার ইনপুট, এটা হচ্ছে আমার এখানে ইনপুট সিগন্যাল। হ্যাঁ, ইনপুট যেটা ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, আউটপুট। তো ইনপুটে আমার অ্যামপ্লিচিউড কিন্তু কম আছে, কম আছে, বাট আউটপুটে আমার অ্যামপ্লিচিউড কিন্তু অনেক বেশি। এবং ইনপুটে আমার যেখান থেকে শুরু হয়েছিল, গ্রাফটা যেখান থেকে শুরু হয়েছিল, আউটপুটে কিন্তু ঠিক তার উল্টা ডাইরেকশন থেকে শুরু হয়। মানে দুইটার যে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, কিন্তু এখন কেন উল্টা ডাইরেকশন থেকে শুরু হয় একটু পরে দেখবো সেটা। তাহলে এই গ্রাফগুলো কিন্তু মনে রাখা লাগবে, যে ইনপুটের ক্ষেত্রে আমার পজিটিভ থেকে যদি শুরু হয়, তাহলে আউটপুটের জন্য গ্রাফটা শুরু করছে নেগেটিভ থেকে। এখন কেন নেগেটিভ থেকে হয়, চলো সেটা একটু বোঝার ট্রাই করি এখানে। আচ্ছা, তো প্রথমে আমরা আমরা তো দেখলাম যে এখানে আমাদের ইনপুট সাইডে যেটা আছে, হ্যাঁ ইনপুট সাইডে যেটা আছে সেখানে হচ্ছে আমার একটা এসি ভোল্টেজ সোর্স আছে, আর হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে। তো এসি আর ডিসি মিলে কি হবে, তোমার ওই যে তোমার ভি নেট তৈরি করবে একটা, একটু আগে কিন্তু দেখা যাচ্ছে এভারেজ ভোল্টেজ তৈরি করবে এসি আর ডিসি মিলে। এভারেজ ভোল্টেজ যেটা, তো ধরো সেটাকে আমরা বললাম হচ্ছে যে এখানে যে এভারেজ যে ভোল্টেজ আছে, ভি এভারেজ। হ্যাঁ, বা হচ্ছে এটাকে ধরো বললাম হচ্ছে ভি নেট হিসেবে বললাম, ভি নেট, এসি আর ডিসি মিলে যেটা ভোল্টেজটা ক্রিয়েট করতেছে। এখন ইনপুট সাইডে আমরা যদি ওহমস এর ল যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হয় একটু খেয়াল করো তো। ইনপুট সাইডে আমরা হচ্ছে এখানে ওহমস ল অ্যাপ্লাই করতেছি। তো তো এখানে আমরা যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি তাহলে কত হয়? ওহমস ল মানে কি ছিল? ভি ইকুয়াল হচ্ছে আইআর। তো ভি নেট আমরা হচ্ছে এখানে ইনপুট সাইডের জন্য লিখতেছি। তো এক্সামে যদি আসে এরকম কিন্তু এগুলা ইকুয়েশন গুলো কিন্তু দেখাইতে হবে। তো ভি ইকুয়াল কি আইআর, আই বলতে তোমার ইনপুট সাইডের কারেন্ট কত? আইবি না? আইবি। আর আর কত? আর ইনপুট। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে আমার আর ইনপুটের ভ্যালুটা এমন ভাবে সেট করা হয় যে আর ইনপুটের যে ভ্যালু আর আর আউটপুটের যে ভ্যালু, আর আউটপুটের ভ্যালুটা ইনপুট থেকে অনেক বেশি হয়। এভাবে হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ারের সেট আপটা করা হয়। অ্যাম্পলিফায়ারের সেট আপটা এভাবে করা হয় যে আমার বাহ্যিক যে রোধটা থাকবে ওটার ভ্যালুটা ইনপুটটা থেকে অনেক বেশি হয়। আর ইনপুট এটা থেকে হচ্ছে আর আউটপুটটা বেশি হয়। কারণ কি, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমি এইখানে কম ভোল্টেজ দিব, ইনপুটে কম ভোল্টেজ দিব, আর আউটপুটে আমি অনেক বেশি ভোল্টেজ পাবো। আর আউটপুটে যদি অনেক বেশি ভোল্টেজ পাওয়া লাগে, আমরা একটু পরে ইকুয়েশন দেখবো, যে আউটপুটে যদি অনেক বেশি ভোল্টেজ পাওয়া লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমার আউটপুটের যে রোধ বা রেজিস্ট্যান্সের যে ভ্যালু আছে সেটাও কিন্তু অনেক উচ্চ মানের হওয়া লাগে ইনপুটের তুলনায়। তো
আমরা এখানে সেটআপটা কিভাবে করছি, আর আউটপুটের ভ্যালুটা আর ইনপুট থেকে অনেক বেশি, এইভাবে সেটআপটা করছি। আচ্ছা, তো এবার খেয়াল করি এখানে ইনপুট পার্টে আমরা তো ওহমের সূত্র তো লিখলাম, তো ওহমের সূত্র যখন লিখছি এখানে কিন্তু একটু ভুল হয়েছে, কারণ দেখো ভি নেট যেটা সেটা তো আমরা একটু আগে দেখলাম সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। কারণ কি এসি আর ডিসির যে অ্যাভারেজ, ওই অ্যাভারেজের ভ্যালু কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। কারণ কি যদিও ডিসি আমার ভ্যালুটা ফিক্স থাকতেছে, বাট এসির ভ্যালু কিন্তু আমার কন্টিনিউয়াসলি এখানে চেঞ্জ হইতেছে। এসির ভ্যালু কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। তার মানে এখানে যে ভি নেট, এই ভি নেটটা কিন্তু পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল ভোল্টেজ বোঝাইতে আমরা হচ্ছে ডেল্টা ভি ইউজ করি। তো এখানে আমার আর ইনপুট যেটা সেটা কিন্তু আবার একটা কনস্ট্যান্ট, আর ইনপুটের মানে রেজিস্ট্যান্সটা কিন্তু তার কনস্ট্যান্ট। তার মানে এখানে যদি ডেল্টা ভি বসাই, মানে ভি যদি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, তার মানে কার ভ্যালুটা চেঞ্জ হইতেছে? আর ইনপুট তো কনস্ট্যান্ট, চেঞ্জ হইতেছে কি তোমার আইবির ভ্যালুটা চেঞ্জ হইতেছে, রাইট? তো এখান থেকে আমি এই যে ইনপুটের জন্য আমি এরকম একটা ইকুয়েশন কিন্তু পাইলাম, যে ভি অ্যাভারেজ বা ভি নেট যেটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল। এবং ভি নেট এর পরিবর্তনের কারণে আমার কিন্তু আর ইনপুট কিন্তু কনস্ট্যান্ট, বাট আইবিটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। এটা হচ্ছে আমার ইনপুটের জন্য ইকুয়েশন। এবার আসি হচ্ছে আউটপুটের জন্য ইকুয়েশনটা খেলবো। যে আউটপুটের জন্য এই যে এখানে কিন্তু একটা লুপ তৈরি হয়েছে, এই লুপের মধ্যে এবার আমি যদি তোমার কারশফের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, কারশফ যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হয়। আচ্ছা, ধরো সেট আপটা কিভাবে করা যায়। এখানে তো ভি আউটপুট দিলাম। আচ্ছা ধরো আমরা বলা হচ্ছে এই জায়গাটা প্লাস আছে আপাতত, এই জায়গাটা হচ্ছে মাইনাস আছে এখানে। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা এই জিনিসটারে আমি একটু ভিতরে দিয়ে দিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এই জিনিসটারে আমি হচ্ছে এই জায়গাতে দিই, তাহলে আমার জন্য লুপের ভিতরে পড়বে জিনিসটা, আমার কারশফের ল অ্যাপ্লাই করা ইজি হবে। এই যে ব্যাটারিটারে আমি এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে দেখো ব্যাটারি যদি এই জায়গায় দিই, এই যে দিয়ে দাও ব্যাটারি এই জায়গায়, এই যে ব্যাটারিটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তুমি এখানে দাও এখানে দাও, একই কথা, একই কথা। জাস্ট হচ্ছে আমি যেহেতু কারশফের সূত্র অ্যাপ্লাই করতে চাইছি, তো আমার তো একটা লুপ বানাইতে হবে। ওই লুপের জন্য হচ্ছে আমি এটা এখানে রাখলাম। এবার হচ্ছে এখানে যে লুপটা তৈরি হয়েছে এই যে এখানে, এটার মধ্যে হচ্ছে এবার কারশফের ফর্মুলা অ্যাপ্লাই করবো। আর এই যে ভোল্টেজ এটাকে আমরা কি বলতাম, এই যে ভিসিসি বলতাম, তো ভিসিসি এর হচ্ছে আমরা শিফট করে ওইখানে নিয়ে গেছি, তাহলে এটার কোনো দরকার নেই, মুছে দিই আমি এটাকে। এবার এই যে এখানে হচ্ছে একটা কারশফের লুপ অ্যাপ্লাই করো, তাহলে কত হয়? ভি আউটপুট, এটা কি পজিটিভটাকে আগে টাচ করতেছে, তাহলে বসাও এখানে ভি আউটপুট, তাহলে হচ্ছে আমরা আউটপুট, আউটপুট পার্টের জন্য কারশফের ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। আউটপুট পার্টের জন্য এখানে কত হয়, যে ভি আউটপুট পজিটিভে আছে, ভি আউটপুট বসাইলাম এখানে, এই যে ভি আউটপুট। তারপর ভি সিসির কি নেগেটিভ প্রান্তকে আগে টাচ করতেছে, তাহলে বসাও মাইনাস ভি সিসি, বসাইলাম। তারপর হচ্ছে আমার আইসি কিভাবে যাইতেছিল, এই যে এইভাবে যাইতেছিল কিন্তু আইসি, আইসি এভাবে যাইতেছিল। তো আমি কি আইসির উল্টা ডাইরেকশনে ঘুরতেছি না, তাহলে এখানে কত আসবে, যে মাইনাস আইসি, এটা হচ্ছে আর আউটপুট ইকুয়াল কত আসবে, জিরো আসবে। তো এখান থেকে তুমি ভি আউটপুটটা দেখো কত আসে, যে ভি আউটপুট, ভি আউটপুট ইকুয়াল আসবে হচ্ছে কত, যে ভি সিসি। আচ্ছা এখানে, এখানে আচ্ছা আমি কোথাও ডাইরেকশনে মনে হয় একটা ভুল করছি। ওয়েট ওয়েট দেখি দেখি, কোথায় ভুল হয়েছে ডাইরেকশনে। যে ভিসিসি নেগেটিভ কে টাচ করতেছিল আগে, তাহলে ভিসিসি এখানে নেগেটিভ বসাইলাম, তাহলে ওয়েট ওয়েট ওয়েট, নেগেটিভ বসাইলাম মাইনাস ভিসিসি। আচ্ছা দাঁড়াও, ভিসিসি আচ্ছা আই আর নট, আইসির ডাইরেকশন তো আমার এখানেই তো ছিল, আইসির ডাইরেকশন, আইসির ডাইরেকশন। ভাইয়া ব্যাটারি সিগন্যাল ভুল আচ্ছা ভুল দিচ্ছেন ভাইয়া, আগে ব্যাটারিটা আনতে মনে হবে। হয় উল্টা লাগাই। আচ্ছা ব্যাটারি জি মনে ভাইয়া হয়, ব্যাটারি। ব্যাটারি তোমার কেমনে আছে এখানে, এখানে কি এই যে বড় দাগটা ছিল এখানে, তাহলে এটা যখন এখানে নিয়ে দেবো বড় দাগটা আমার নিচে আসবে, বড় দাগটা আসবে হচ্ছে নিচে। এই যে বড় দাগ দিলাম হচ্ছে নিচে, বড় দাগটা নিচে দিলাম। এবার হোপফুলি এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার ওই যে আউটপুট ব্যাটারিতে কিন্তু একটু চেঞ্জ আসবে। এই যে দেখো এখানের পজিটিভের সাথে না কানেক্টেড, এই যে এখানের পজিটিভের সাথে কানেক্টেড হলে এই জায়গাটা কিন্তু পজিটিভ আসবে, এইটা আসবে হচ্ছে নেগেটিভ। এই যে উপরটা হবে নেগেটিভ আর এটা হবে এখন পজিটিভ। হ্যাঁ, এই যে এটা হবে তখন পজিটিভ, কারণ কি ওই যে এখানে পজিটিভ আছে, এই জন্য এটাও কিন্তু পজিটিভ আসবে আবেশ প্রক্রিয়ায়। আর উপরেরটা হবে নেগেটিভ। তার মানে আমি যখন কার্সরের লুপ অ্যাপ্লাই করবো, তাহলে ভি আউটপুটের সামনে কিন্তু একটা মাইনাস আসবে এখানে, ভি আউটপুটের সামনে মাইনাস আসবে, আর ভি সিসির সামনে এটা আসবে হচ্ছে প্লাস আসবে এখানে, আর হচ্ছে আর এটা মাইনাস আসবে। তাহলে ভি আউটপুট সমান কত বলা যায়, যে তোমার ভি সিসি মাইনাস হচ্ছে আইসি ইন্টু হচ্ছে আর আউট, এটা। তো এবার খেয়াল করো যে ভি আউটপুট যেটা সেটা কি একটা এসি, কারণ তোমার ইনপুটেও কিন্তু এসি লাগাইছো, আউটপুটে কিন্তু এসি লাগাইতে হবে। কারণ আউটপুটে যদি তুমি ডিসি যদি এক্সপেক্ট করো তাহলে কিন্তু কিছু আসবে না।
কারণ ইনপুটে যদি এসি থাকে, তোমার পরিবর্তনশীল জিনিসটা কিন্তু আউটপুটেও আসবে, তার আউটপুটে কিন্তু আমার এসি লাগাইতে হবে। তো ভি আউটপুট এটা কি পরিবর্তনশীল, রাইট? এটা কিন্তু পরিবর্তনশীল। বাট ভিসিসি যেটা, সেটা কি কিসে আছে তোমার? এই যে এটা ব্যাটারি না, তো ব্যাটারি যদি থাকে এটা কিন্তু এবার ডিসি তে আছে। ভিসিসি যেটা সেটা কিন্তু ডিসি তে আছে। ভি আউটপুট যেটা সেটা কিন্তু এসি তে আছে। তার মানে এসির ভ্যালু কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ এই যে ভি আউটপুট এটা কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকবে। তো এটা বোঝানোর জন্য আমরা সামনে একটা ডেল্টা দিলাম। বাট ভিসিসি যেটা সেটা কি কখনো পরিবর্তন হবে? এটা, তাহলে দেখো এটার সামনে হচ্ছে আমরা একটা ডেল্টা দিলাম, আর আইসির সামনে আমরা একটা ডেল্টা দিলাম, এই যে, কারণ পরিবর্তনশীল কিন্তু সবগুলাই। এই যে এখানে মাইনাস ছিল, ডেল্টা দিলাম একটা। এই ডেল্টা ভিসিসি এটার ভ্যালু কত? এটার ভ্যালু কিন্তু জিরো, কারণ তোমার যে ভিসিসি যেটা সেটা কিন্তু পরিবর্তন তো হইতেছে না, তার মানে এই এটা যে ভ্যালু এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? তাহলে আমি এই যে ডেল্টা ভি আউটপুট যেটা, সেটার ভ্যালু আসলে কত আসে? মাইনাস ডেল্টা আইসি আর হচ্ছে আর নট বা আর ও। তাহলে দেখো এখান থেকে আমি আউটপুটে যে ভোল্টেজটা পাইতেছি, আমি ইনপুটে কি পরিমাণ ভোল্টেজ দিছিলাম, ডেল্টা আইবি ইন্টু হচ্ছে আর ইনপুট, এটা এই পরিমাণ ভোল্টেজ দিছিলাম, মানে পজিটিভ একটা ভোল্টেজ দিছিলাম। বাট আলটিমেটলি আমি আউটপুটে কি পাইলাম, একটা নেগেটিভের একটা ভ্যালু পাইলাম না? এই জন্য কিন্তু আসলে ওই গ্রাফ কিন্তু দেখো, তোমার ফেজ ডিফারেন্স কিন্তু 180 ডিগ্রি হয়ে গেছে। এই যে আমার ইনপুটের গ্রাফ যদি আমার পজিটিভ থেকে শুরু হয়, তাহলে আউটপুটের গ্রাফ কিন্তু আবার নেগেটিভ সাইড থেকে শুরু হয়েছে। কারণ কি, ওই যে ইনপুটে আমি তো পাইছিলাম এখানে পজিটিভ, বাট আউটপুটে কিন্তু আসে সামনে একটা মাইনাস চলে আসছে, এই জন্য কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এই জন্য কিন্তু আমার আউটপুটের গ্রাফটা কিন্তু নেগেটিভ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তোমার ওই যে ইনপুট আর আউটপুটের যে ফেজ ডিফারেন্স, গ্রাফের যে ফেজ ডিফারেন্স, ওটা কিন্তু 180 ডিগ্রি। তো এখানে চাইলে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে পারো, যে তোমার ইনপুট গ্রাফ আর আউটপুট যে গ্রাফ আছে, হ্যাঁ গ্রাফ যেটা আছে, ওই গ্রাফের যে ফেজ ডিফারেন্স সেটা কত হয়, 180 ডিগ্রি হয়। তো এটা একবার কোন ভার্সিটিতে বা এইচএস তে মনে হয় একটা এমসিকিউ তে আসছিল, যে অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টর যখন কাজ করে তখন ইনপুট আর আউটপুট যে গ্রাফ আছে, গ্রাফের ফেজ ডিফারেন্স কত হয়, 180 ডিগ্রি। কিভাবে 180 ডিগ্রি হয় আশা করি বোঝাতে পারছি। যে ভি ইনপুট যেটা সেটা তো ছিল পজিটিভ, বাট ভি আউটপুট যেটা সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, এই জন্য তোমার গ্রাফটা নিচে থেকে শুরু হয়। আচ্ছা, এখন তাহলে খেয়াল করো, যে তোমার আইবি বা আইসি এগুলোর ভ্যালু কিন্তু হয় খুবই কম। আইবি বা আইসি এগুলোর ভ্যালু হয় খুবই কম। তার মানে তোমার আলটিমেট যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা কিন্তু সরাসরি ডিপেন্ড করতেছে হচ্ছে আমার আর এর উপর। আর আমরা যেহেতু সেট আপটাই যেহেতু এভাবে করছিলাম, যে আর ইনপুট থেকে আর আউটপুটের ভ্যালুটা অনেক বেশি, তার মানে কিন্তু এই যে তোমার ভি নেট বা ভি ইনপুট যেটা ওটা থেকে তোমার ভি আউটপুটের ভ্যালু কিন্তু অনেক বেশি আসবে। তার মানে আমরা ফাইনালি এখান থেকে লিখতে পারি যে ডেল্টা ভি আউটপুট, যে ডেল্টা ভি আউটপুট এটা অনেক বড় হবে তোমার ওই ডেল্টা ভি নেট থেকে। ডেল্টা ভি নেট মানে কি ছিল, ইনপুট আর কি। ডেল্টা ভি নেট থেকে কিন্তু ডেল্টা ভি আউটপুটটা অনেক বড় হবে। আর এভাবেই কিন্তু হচ্ছে আমার একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করবে। যে তুমি ইনপুটে কম ভোল্টেজ দিবা, কম রোধ দিবা, আর আউটপুটে তুমি অনেক বেশি ভোল্টেজ পাইবা, অনেক বেশি রোধ পাইবা। যার কারণে কিন্তু আমরা মাইকের সামনে অল্প কথা বললে বা কম সিগন্যাল দিলেও কিন্তু আউটপুটে বা স্পিকারে অনেক লাউডলি শোনা যায়। তখন কিন্তু আমার আউটপুট ভোল্টেজ বা আউটপুট যে রেজিস্ট্যান্স ওটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, যার কারণে সাউন্ডও কিন্তু অনেক বেশি আসে। তো কোশ্চেন কিন্তু এই টাইপের আসে যে একটা ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তাহলে সার্কিট আঁকাইবা, এখানে যতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখছে ওইগুলো লিখবা, চাইলে কিছু বাংলা ভাষাও লিখতে পারো। ওই গ্রাফ গুলো কিন্তু মাস্ট দেখাইতে হবে, ইনপুটের গ্রাফ আর আউটপুটের গ্রাফ। বুঝছো একটু পর্যন্ত? হ্যাঁ। ভাইয়া ওই যে ভি ডেল ভিসিসি এটা জিরো লিখলেন কিভাবে? আচ্ছা, তো দেখো এখানে তোমার ভিসিসি যেটা সেটা কি একটা ডিসি সোর্স না? এটা তো একটা ডিসি সোর্স। তো ডিসি সোর্সের ভ্যালু কি চেঞ্জ হয়? ভোল্টেজ ওটা তো চেঞ্জ হয় না, তার মানে ডেল্টা ভিসিসি মানে কি, তোমার ভিসিসির ভ্যালু কি চেঞ্জ হইতেছে কি, ওইটা বোঝা হচ্ছে ডেল্টা ভিসিসি। আর এটা যেহেতু একটা ডিসি সোর্স, তো ডিসি সোর্সের ভোল্টেজের ভ্যালু তো চেঞ্জ হয় না, এই জন্য এটার পরিবর্তন আসবে হচ্ছে জিরো। বুঝছি? জি ভাই, জি। আচ্ছা, তো এতক্ষণ ধরে থিওরি অনেক কথাবার্তা বললাম, তো আশা করি বুঝতে পারছো এগুলা। তো এটা তোমার সিকিউতে আসে আর কি, সিকিউতে মাঝে মধ্যে দেয় একটা ট্রানজিস্টর হচ্ছে আমার কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে সেটা। আচ্ছা, আর এখান থেকে আরেকটা এমসিকিউ মনে রাখতে পারো, যে একটা ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে হচ্ছে সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আর একটা ট্রানজিস্টর যদি কাট অফ মোডে থাকে তখন সে হচ্ছে একটা সুইচ হিসেবে কাজ করে। সুইচ, এটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো, সুইচ। ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ মোডে থাকে তখন সে হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আর ট্রানজিস্টর যখন কাট অফ মোডে থাকে তখন সে হচ্ছে একটা সুইচ হিসেবে কাজ করে। সুইচ মানে কি, যেখানে কারেন্টটাকে হচ্ছে আমি অন অফ করতে পারবো, রেগুলেট করতে পারবো, সেটা। তো এটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো। আর অ্যাম্পলিফায়ারটা হচ্ছে সিকিউর জন্য একটু পরে রাখবো আর কি। আচ্ছা, তো একটু পর্যন্ত হইলো। আর এখানে ম্যাথ গুলো আছে, আচ্ছা ম্যাথ গুলো তাহলে নেক্সট ক্লাসে দেখাই দেয়। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে নিবো, আমি গ্রুপে জানাই দিব আগামীকাল 8:30টার দিকে সম্ভবত। আর নেক্সট ক্লাসে আমি ট্রানজিস্টরের সবগুলো ম্যাথ কভার করে দিবো। আজকে তাহলে একটু পর্যন্তই রাখি। কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা। না ভাইয়া, কোনো হ্যাঁ। কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটু পর্যন্ত রাখি আজকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।